যদি পিআর ইস্যুটা মেনে নেওয়া হয় ঐক্যমত্য কমিশনে, তাহলে কি ক্ষতি হতে পারে? এবং তাহলে তো নির্বাচনের যে বিষয়টা বলা হচ্ছে বা যে প্রেডিকশন করা হচ্ছে যে কোনো সংঘাত কিংবা নির্বাচনের পেছনে ষড়যন্ত্র হতে পারে, আর পিআরটা মেনে নেওয়া হলে কি লাভ কি ক্ষতি? এই নির্বাচনটা ঠিক সময়ে হওয়া, এটা কেবলমাত্র বিএনপি কিংবা আমাদের মতো দল তাদের বিষয়, মানে তাদের স্বার্থের বিষয় হলে এত গুরুত্বপূর্ণ হওয়ার ব্যাপার ছিল না আমাদের কাছে। আমাদের কাছে এটা দলীয় স্বার্থ, বিএনপির স্বার্থের চাইতো অন্য দুইটা কারণে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। এইরকম যেমন বাংলাদেশে এই ঘটনাটা ঘটছে, তারপরে এখনকার যে ধরেন রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্র ক্ষমতার উপরে ধরেন বিভিন্ন জনের যে বিভিন্ন রকমের দখলদারিত্বের অবস্থা তৈরি হয়েছে, এবং তারা যারা এটা এনজয় করতেছে, এবং তাদের যে ধরেন এক ধরনের স্বার্থ, যারা এর বাইরে আছে, যারা ইচ্ছাকৃতভাবে এর বাইরে থেকে আসলে এই প্রক্রিয়াকে হেল্প করতে চাচ্ছে, তাদের স্বার্থ একরকম, এটা আলাদা। কিন্তু আমি এর বাইরেও যেটা মনে করি যে এখন ধরেন দেশের যদি আসলে কোনোভাবে ডিস্টেবিলাইজ হয়, দেশ যদি অভ্যন্তরীণ অস্থিতিশীলতা যদি তৈরি হয়, তাহলে রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন রকমের যে, আমি একটু পেছনে আসি আপনার আগের কথা সূত্র ধরে, যে আপনি বলেছিলেন যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনার মধ্যে পিআরের ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে ছিল না, কিন্তু শেষ দিকে এসে জামায়াত ইসলামী এটাকে খুব বড় করে চাচ্ছে। জামায়াত ইসলামী ইসলামী দলগুলোতে এখন জানতে চাওয়া হচ্ছে আপনার কাছে যে যদি পিআর ইস্যুটা মেনে নেওয়া হয় ঐক্যমত্য কমিশনে, তাহলে কি ক্ষতি হতে পারে? এবং তাহলে তো নির্বাচনের যে বিষয়টা বলা হচ্ছে বা যে প্রেডিকশন করা হচ্ছে যে কোনো সংঘাত কিংবা নির্বাচনের পেছনে ষড়যন্ত্র হতে পারে, আর পিআরটা মেনে নেওয়া হলে কি লাভ কি ক্ষতি? ওই জায়গাটা আসি। তাহলে ধরেন এইটা আমি বলছি যে শুধু এইটা বলি যে এইবারের নির্বাচন কেবলমাত্র একটা সরকার গঠনের নির্বাচন না। আপনি দুইটা জিনিস মাথায় রাখেন, এইবারের নির্বাচন একটা সাংবিধানিক প্রক্রিয়ার আসলে গণতন্ত্রায়নের নির্বাচন। হবে নির্বাচন, একটা নির্বাচনের মধ্যে দুইটা দায়িত্ব আছে, মানে একটা সরকার গঠন করা, আরেকটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি সাংবিধানিকভাবে আসলে সেখানে পৌঁছা। এইটা একটা। অন্য দিক থেকে এটার গুরুত্ব হচ্ছে যে যেই সরকার এখন ক্ষমতায় আছে তারা আসলে সরকার পরিচালনার জন্য আসলে কোনোভাবেই নিজেদের প্রস্তুত করে নাই কখনো। তাদের আসলে কোনো দলীয় কিংবা আসলে এই রকমের প্রশাসনিক পরিচালনার জন্য তাদের মানসিক এবং তাদের আসলে নিজেদের অভিজ্ঞতা কোনোটারই আসলে ওই রকম ভিত্তিটা নাই। তাহলে যেটা হচ্ছে যে এক ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, অর্থনীতি বলেন, সামাজিক বিশৃঙ্খলা, এগুলি আসলে বাড়ছে। তাহলে এইটাকে আপনার কন্ট্রোল করার জন্য এক ধরনের একটা নির্বাচনী একটা সরকার আসা দরকার। আমি এই অভ্যন্তরীণ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে আমরা যাদেরকে আসলে পরাস্ত করছি এবং এইখানে যাদের আন্তর্জাতিক স্বার্থ আসলে ক্ষুণ্ণ হয়েছে, তাদের এইখানে আসলে ভূমিকা নেওয়া অনেক বেশি সহজ হয়। তাহলে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, আন্তর্জাতিক মানে নিরাপত্তার ক্ষেত্রে এটা একটা বড় রকমের হুমকি তৈরি করতে পারে। আর এইবার যে সময়টাকে নির্বাচনের জন্য ঠিক করা হয়েছে, এইটা থেকে পেছানোর পরে যে প্রাকৃতিক এবং অন্যান্য অনেক সমস্যা আছে, যেটা হচ্ছে ইচ্ছা করলে আপনি এক মাস পরে নির্বাচনটা করতে পারছেন না, সব মিলে এই নির্বাচনটা একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে দাঁড়াইছে। এইটা এক। আপনি যে প্রশ্নটা করছেন যে আসলে পিআর হলে কি কি সমস্যা, পিআর হলে মেনে নিলে কোনো সমস্যা মেনে নিলে কি সমস্যা? পিআর মেনে নেওয়ার প্রথম সমস্যা হচ্ছে যে আসলে আপনি পিআর মেনে নিয়ে কি এইবার পিআর এর পদ্ধতিতে নির্বাচন করবেন? না না, আমি বলছি যে যেমন ধরেন পিআর এর সাথে দুইটা বিষয় জড়িত। যারা দাবিটা করছে তারা হচ্ছে আগামী নির্বাচনের আগে সাংবিধানিক যে পরিবর্তনগুলি আমরা করতে চাই সেগুলি এফেক্ট করবে, মানে এফেক্টিভ হবে, আগে এটা আসলে কার্যকর হবে, এরকম একটা দাবি এটার সাথে যুক্ত। মানে আপনি শুধু সংবিধান পরিবর্তন করে 5 বছর পরে থেকে যারা সরকারে আসবে তারা এগুলি পরিবর্তন করবে, এরকম জায়গার মধ্যে তো নাই। জিনিসটা এরকম 2 রকম 3 রকম দাবি আছে। একটা হচ্ছে একেবারে যারা ধরেন বিলম্বিত করতে চায়, তাদের দাবি হচ্ছে যে 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে, এরকম হচ্ছে ধরেন বিএনপির অবস্থা। আমাদের মতো অনেক দল মনে করে যে, আমরা মনে করতাম আগে, চাইছি যে আপনার প্রথম অধিবেশনের মধ্যে এটা সংবিধান সংসদ হিসেবে, সংবিধান সংস্কার সভা কিংবা রিফর্ম অ্যাসেম্বলি হিসেবে কাজ করে প্রথম অধিবেশন এটাকে শেষ করতে হবে, সংসদের প্রথম অধিবেশন এটা শেষ করতে হবে, দ্বিতীয় অধিবেশন থেকে আসলে সরকারের হিসেবে তারা দায়িত্ব পালন করবে। তার আগে এটা সংবিধান সংস্কার পরিষদ হোক বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক, এইভাবে দায়িত্ব পালন করবে। এটা ছিল আমাদের একটা প্রস্তাব। অনেকের প্রস্তাব হচ্ছে যে না, ওই পর্যন্ত যাওয়া যাবে না, গণভোট করতে হবে এবং গণভোট আগে করতে হবে। আগে গণভোট করে
এই যে পরিবর্তনের ব্যাপারে আমরা ঐক্যমত আসছি সেইটাকে আগে এফেক্টিভ করতে হবে, এইটার আলোকে নির্বাচন করতে হবে। তার মানে ওইখানেও অনেক রকমের দাবি আছে। তার সাথে যদি পিআরকে এখন আপনি ধরেন দুইটা দাবি একসাথে করেন যে আগামী নির্বাচনের আগে হচ্ছে এই সাংবিধানিক পরিবর্তনগুলি হবে এবং তার ভিত্তিতে আসলে পরবর্তী নির্বাচন হবে, তাইলে আগামী যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে আপনি ভাবছেন, এই নির্বাচনকে এই নির্বাচন কমিশনকে বলতে হবে যে তোমার যে আসন ভিত্তিক নির্বাচন, এই নির্বাচনের যে প্রস্তুতি এখান থেকে তোমাকে বেরোতে হবে এবং জনগণকে বলতে হবে যে তুমি কোনো ধরনের আসন ভিত্তিক নির্বাচনের মধ্যে যেতে পারছো না, তুমি এখন যে ভোট দিবা সেটা দলকে দিবা, তোমার এই নেতৃত্বকে এইভাবে তুমি দেখতে পাবা না। এইটার জন্য আসলে যারা আসন ভিত্তিক রাজনীতি করে আসছে এতদিন তারা এইটাকে আসলে মানবে কিনা, ধরেন এটা আমার দাবি, জি যারা আসন ভিত্তিক রাজনীতি করে আসছে তারা কোনোভাবেই এটার জন্য তো কোনোভাবে প্রস্তুত না। তারা 300 আসনে আসন ভিত্তিক মানে এক ধরনের ক্যান্ডিডেট নিয়ে ঠিক করছে, ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেট কিন্তু এখানে জামায়াত ইসলামী বা ইসলামী দলগুলো তারাও কিন্তু ঠিক করেছে, তারাও কিন্তু মাঠের না তাদের যে জায়গাটা আমি এই জন্যই বলতেছি যে আমি যখন এই দাবিটা করতেছি এই দাবিটাকে আসলে প্র্যাগমেটিক একটা জায়গা থেকে করতেছি নাকি তো প্রার্থী থাকবেন না এমন তো কোনো বিষয় না না প্রার্থী থাকবে কিভাবে থাকবে? পিআরএ তো পিআরএ 80-90টা দেশ পিআরএ চলে এবং একটা দেশের সাথে আরেকটা দেশের তো আসলে কোনো ধরনের একাধিক রকমের পিআর আছে। পিআরএ যখন আসবেন আপনি তখন কোন রকমের পিআর আপনি যাবেন এই আলোচনা তো করতে হবে এবং সেই আলোচনা একটা দীর্ঘ আলোচনা।